হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে খোলার পর থেকেই নিচের দিকে নামতে শুরু করে। একটা টাইমে নিফটি প্রায় 200 পয়েন্টের কাছাকাছি কিন্তু ফল করে যায়, কিন্তু মার্কেট শেষ হতে হতে সেটা অনেকটা রিকভার করে 23,432, অর্থাৎ 95 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 48,734, 769 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ডিআইআই 3,962 টাকার বাইং করেছে, এফআইআই 2,255 কোটি টাকার সেলিং করেছে। ফ্রেন্ডস, আজকের ফল আগেই বলেছিলাম ব্যাংক নিফটি তুলনামূলকভাবে দুর্বল হচ্ছে, কিন্তু উপর থেকে যদি দেখেন, অর্থাৎ নিফটি এবং ব্যাংক নিফটির যে হাই, সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে নিফটি উপর থেকে, উপর ইন দ্য সেন্স তার যে পিক, তার যে হাই, সেটা হচ্ছে 26,277, সেখান থেকে প্রায় 11.4% ফল করেছে, যেটা হচ্ছে 24,263-ছেষট্টির কাছাকাছি। ব্যাংক নিফটি কিন্তু অতটা ফল করছিল না। ব্যাংক নিফটি যদি আজকের যে লোয়ার লেভেল প্রায় 48,600 সামথিং, এই লোটাকে যদি ধরা হয় তাহলে দেখা যাবে ব্যাংক নিফটিও উপর থেকে প্রায় 10.8% এর কাছাকাছি পড়েছে উপর থেকে। ফ্রেন্ড দেখুন, 20% নর্মাল কন্ডিশনে ফল খুবই ডিফিকাল্ট টাস্ক, কিন্তু তাও পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতেও এখনো পর্যন্ত ব্যাংক নিফটি 6,000 কি বলে 6,000 48,631, অর্থাৎ 10.83% পর্যন্ত পড়েছে। তাহলে নিফটি 11.4%, ব্যাংক নিফটি 10.83% টপ থেকে। এবং আমি একটা আজকে ধরুন নিফটিতে একটা সাপোর্ট ড্র করেছি আজকে, এবং সেই সাপোর্টটা কোথায় দেখুন, এই যে ক্যান্ডেল গুলোর হাই মিনস এই যে ফেব্রুয়ারি 2024, মার্চ 24, এই ক্যান্ডেল গুলোর হাই, অর্থাৎ 23,800 থেকে 23,500, এই রেঞ্জটা একটা সাপোর্ট হিসাবে কাজ করার কিছুটা চেষ্টা করবে। অর্থাৎ এখান থেকে স্টেটওয়ে আরো 2-2.5% ফল আগামী দিনে এক্সপেক্ট করলেও করতে পারেন। অন্যদিকে ব্যাংক নিফটিরও একইভাবে দেখুন, ওভারে মানে আমি একদম ইমিডিয়েট ফিউচারের কথা বলছি। আর যদি আজকে 1-2 মাস ফল আরো কন্টিনিউ হয় তখন কিন্তু লেভেলগুলো আরো নিচে যেতে পারে। এই যে হাইটা আছে দেখছেন, এই যে হাইগুলো আছে 48,600, এই সমস্ত লেভেলে কিন্তু নিফটি এসে, ব্যাংক নিফটি এসে গেছে। সুতরাং এখানে ব্যাংক নিফটি আরো 1-2%-এর কাছাকাছি ফল দেওয়ার পরে হতে পারে কিছুটা স্টে নেওয়ার চেষ্টা করলেও করতে পারে। তারপরে তার পরের যে লেভেল আমাদের 46,400 কাছাকাছি, সেই লেভেলের দিকে আমরা চেষ্টা করব। তাহলে নিফটি 11.4% ফল করেছে, ব্যাংক নিফটি 10.83% ফল করেছে। কেন বলছি পার্সেন্টেজটা পরে বলছি। আজকে নিফটি কম পড়েছে কিন্তু পোর্টফোলিও বেশি ডাউন। নিফটি কম পড়েছে কিন্তু পোর্টফোলিও কিন্তু তুলনামূলকভাবে নিফটি কম পড়েছে ইন দ্য সেন্স মাত্র 95 পয়েন্ট, অর্থাৎ সেটা তো 0.5% হচ্ছে না, কিন্তু পোর্টফোলিও ডাউন। কারণ কি, নিফটি 50-র তুলনায় আর সমস্ত ইন্ডেক্স কিন্তু বেশি পড়েছে। মিড ক্যাপ, স্মল ক্যাপ, সব ইন্ডেক্সে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ফল করেছে। প্রসঙ্গত বলে রাখি, আমাদেরই কোনো এক স্টুডেন্ট গতকাল বলেছিলেন যে স্যার F2 হোল্ডিং কত আমাদের বাজারে। এখনো পর্যন্ত ফ্রেন্ডস গত 2-3 মাস আগেকার যা ডেটাটা ছিল তাতে কিন্তু
আমাদের যে মানে ডিআইআই এবং এফআইআই, এফআইআই কিন্তু ধরুন 0.5%-এর মতো বেশি ছিল ডিআইআই তুলনায়, এবং পার্সেন্টেজটা কত, প্রায় 17-17.5%-এর কাছাকাছি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এফআইআই হোল্ডিং যদি 17.5% হয়, ডিআইআই হোল্ডিংও প্রায় সমপরিমাণ হয়ে গেছে। এফআইআই যে হোল্ডিং সেটা হচ্ছে কত, প্রায় 76 লক্ষ কোটি টাকার কাছাকাছি। কত? এফআইআই হোল্ডিং প্রায় 76 লক্ষ কোটি টাকা। তাহলে ডিআই এর হোল্ডিং কত, তারও কিন্তু 76 লক্ষ কোটি টাকার কাছাকাছি আমাদের বাজারে আছে। এবং এই দুজনের যদি টোটাল পরিমাণটা দেখাই তাহলে প্রায় 35% হয়ে যাচ্ছে। তাহলে মার্কেটে এফআইআই এবং ডিআইআই মিলে ধরুন 35%, বাকি 65%-র মধ্যে পাবলিক আছে এবং প্রমোটার আছে। এবার পার্সেন্টেজে বের করে নেন বাকি পার্সেন্টেজটা কোথায় গিয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত হচ্ছে ফ্রেন্ডস, লং টার্ম ইনভেস্টিং এর ব্যাপারে কেউ একজন প্রশ্ন করেছিলেন। সাপোজ আমি যেটা বলেছিলাম নিফটি 11% ফল করেছে, এবারে আমি এক্সপেক্ট করছি যে আরো 7-8% ফল করতে পারে। দেন আমার কাছে ধরুন 1 লক্ষ টাকা আছে। আমার স্ট্র্যাটেজি, ইন এভরি 1% ফল আমি আমার 1 লক্ষ টাকাকে 10 ভাগ করেছি, অর্থাৎ 10,000 করে। সেক্ষেত্রে আমি 1% নিচে আসার সঙ্গে সঙ্গে আমি আমার পছন্দের শেয়ারগুলোতে 10,000 টাকা ইনভেস্ট করব। আবার 1% ফল করলে আমি আবার আমার পছন্দের শেয়ারগুলোতে 10,000 টাকা ইনভেস্ট করব। এই করে করে কিন্তু আগামী 8-9% যদি ফল আসে, আমি আমার এইভাবে স্ট্র্যাটেজিটা নির্ণয় করে রেখেছি। এবং লং টার্ম স্ট্র্যাটেজি এইরকমই হয়। ফ্রেন্ডস দেখুন, পরিস্থিতি বেসিক্যালি ট্রাম্প আসছেন প্রেসিডেন্ট হিসাবে। ট্রাম্পের কারণে কিন্তু সারা বিশ্ব জুড়ে অনেক কিছু আনসার্টেনিটি তৈরি হয়েছে। তাই কিন্তু মার্কেট বেশ কিছুটা নিজেদেরকে সেফ জোনে নিয়ে গিয়ে অবস্থান করার চেষ্টা করছে। সুতরাং সেক্ষেত্রে আপনাকে তো ফিউচারকেও অ্যান্টিসিপেট করে সবকিছু সুরক্ষার বলয় তৈরি করতে হবে। সেই নিরিখে আমি বলছি, কিন্তু ইন জেনারেলি দেখা যায় মার্কেট যত ফাস্ট পড়বে ঠিক তত গতিতেই কিন্তু পড়বে। আমি যেভাবে বলেছি আপনাদেরকে, যদি মার্কেট ধরুন নিফটি 46,000 কি 45,800 এই সমস্ত লেভেলে, ব্যাংক নিফটি যদি আসে, বা নিফটি যদি 21,500 লেভেলে আসে, তাহলে ভেবে রাখতে পারেন আগামী 1 বছর পরে এই 21,500 হয়ে যাবে 32-33,000, ব্যাংক নিফটি ওইটাই হয়ে যাবে 68,000, 69,000। দ্বিতীয়ত, আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন 1 মাস, 2 মাস, 3 মাস, যদি আপনার পছন্দের শেয়ারটা লোতে থাকে তাহলে আপনি কিন্তু আপনার পুঁজিকে ম্যানেজ করে সেই শেয়ারগুলোতে আস্তে আস্তে করে এভারেজ করে তার এভারেজটা নামানোর চেষ্টা করতে পারেন। তাতে কিন্তু লং টার্মে আপনার কিন্তু অত্যন্ত ভালো আপনি ফল পাবেন। কোয়ার্টারলি রেজাল্টের ব্যাপারে ইরেডা কালকে রেজাল্ট আসার কথা ছিল, এসছে লেট নাইটে। ইরেডার রেজাল্ট যথেষ্টই ভালো এসছে। আমরা একটু ইরেডার রেজাল্টটা দেখাবো। ইরেডার রেজাল্ট যদি দেখা যায়, দেখুন ইরেডার রেজাল্ট মার্কেট কত আগে থেকে জানে, না হলে ইরেডার মতো শেয়ার আজকে এই যেভাবে মানে তারা মানে আগে ভাগে মানে আইপিওটা আসার সঙ্গে সঙ্গে যেভাবে উপরের দিকে চলে গেছিল, আমরা তো কেউ বুঝতেই পারিনি। কোয়ার্টারলি রেজাল্ট দেখুন। আচ্ছা, যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, ডিসেম্বর কোয়ার্টারে তার 1,698 কোটি টাকার রেভিনিউ রোজগার হয়েছে, যেটা সেপ্টেম্বরে ছিল 1,630 কোটি। ইমিডিয়েট সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে বেড়েছে। আবার গত ডিসেম্বরের তুলনায় অনেক বেড়েছে। গত ডিসেম্বরে ছিল কত, 1,253। পার্সেন্টেজ টার্মে যদি দেখেন প্রায় 30%-এর কাছাকাছি। তেমনি ভাবে প্রফিটও যদি দেখেন, গত ডিসেম্বরে ছিল 336 কোটি, এবারে এসছে 425 কোটি নেট প্রফিট। আর সেপ্টেম্বর 2024-এ ছিল 388, সেই জায়গায় 425। আর
শেয়ারটার যদি অবস্থান দেখা যায় তাহলে শেয়ারটাও সে যা হাই করেছিল সেই হাই থেকে কিন্তু অনেকটা কিন্তু সে কারেকশন দিয়ে মোটামুটি একটা লেভেল ধরার চেষ্টা করছে, যেখান থেকে সে আবার কিন্তু নেক্সট এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেভেলটা থেকে সে কিন্তু আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু একটা টাইমে সে কোথায় চলে গেছিল? 310-এর কাছাকাছি। সেখান থেকে প্রায় 40%-এর কাছাকাছি, প্রায় 40%-এর কাছাকাছি কিন্তু সে কারেকশন দিয়েছে। অতএব এই সমস্ত জায়গা থেকে কিন্তু ইরেডা যদি এই সমস্ত জায়গায় আসে 180-82, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু ইরেডাকে বাই করা যেতে পারে। বাট এখনো পর্যন্ত আসেনি, এলে কালকে জানাবো। অনলাইন গেমিং এর রেট্রোস্পেক্টিভ জিএসটি, ফ্রেন্ডস আপনারা জানেন, যেমন ধরুন ডেল্টা কর্প, এরকম বেশ কিছু অনলাইন গেমিং কোম্পানি গুলোর ওপর প্রায় 1,12,000 কোটি টাকার জিএসটি চার্জ করেছে জিএসটি ডিপার্টমেন্ট। হোয়ার এই যে টোটাল টাকা, ধরুন আজকে ডেল্টা কর্প, তার মার্কেট ক্যাপ 3,000 কোটি টাকা, কিন্তু তার কাছ থেকে জিএসটি ডিমান্ড করা হচ্ছে প্রায় 22,000 কোটি টাকার কাছাকাছি। কারণ তারা আজ পর্যন্ত যে ব্যবসা করেছে তার উপর তারা জিএসটি দেয়নি। এখন সুপ্রিম কোর্ট আজকে কি করেছে, আপাতত টেম্পোরারি রিলিফ দিয়েছে, যে স্টে লাগিয়ে দিয়েছে। পরের হিয়ারিং আছে মার্চ 18-তে। তাই ডেল্টা কর্প আজকেও দেখবেন একটু বেড়েছে, স্টে এই সমস্ত শেয়ারগুলোর থেকে। আচ্ছা, এই বাজারেও কিছু সুসংবাদ আছে, যেমন ধরুন এসআইপি কালেকশন গত ডিসেম্বর মাসে যেগুলো মিউচুয়াল ফান্ডের কাছে আসে প্রায় 26,444 টাকাতে পৌঁছে গেছে, রেকর্ড হাই। যদি আপনি ভাবেন প্রতি মাসে যদি 26,400 কোটি টাকা করে আসে, 12 মাসে কত আসবে? 3,00,000 কোটি টাকার উপরে, তাই না? 3,00,000 কোটি টাকার উপরে শুধু এসআইপি। আর যদি মিউচুয়াল ফান্ডের কাছে মান্থলি যে টাকা আসছে তার পরিমাণ প্রায় এখন 41,000 থেকে 42,000 কোটি টাকা। তাহলে সেদিক দিয়েও যদি দেখা যায় 12 মাসে প্রায় 5,00,000 কোটি টাকা দেশীয় যে সমস্ত ইনভেস্টর আছে, যারা ডাইরেক্ট মার্কেটে ইনভেস্ট করতে পারছে না, তারা কিন্তু মিউচুয়াল ফান্ডকে পয়সা দিচ্ছে, সেই পয়সা কিন্তু মার্কেটে লাগছে এবং যেটা কিন্তু ক্রমশ বাড়ছে। যেমন ধরুন গত ডিসেম্বর 2023-এ আমাদের যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর কাছে যে অর্থটা ছিল সেটা কত, যেটা তারা ম্যানেজ করতো? 21,79,424 কোটি টাকা। 21,79,424 কোটি টাকা। এটা কবেকার ডাটা? 2023-এর। এবারকার ডাটা কত? অর্থাৎ ডিসেম্বর 2024-এর ডাটা হচ্ছে 30,57,548 কোটি টাকা। তাহলে এই যে ইনক্রিজ, এটা কত পার্সেন্ট? প্রায় 40%। সুতরাং মার্কেটে পয়সা আসছে। আজকে যদি দেখেন, গতকালও যদি দেখেন, এফআইআই যা বিক্রি করেছে তার তুলনায় ডিআইআই বেশি কিনেছে। সুতরাং মার্কেটে এই ধরনের নিউজ যতদিন চলছে আপনারা কিন্তু আস্তে আস্তে করে শেয়ারে অ্যাকুমুলেশন করুন, অধৈর্য হবেন না। আপনি যদি প্রতি সপ্তাহে অধৈর্য হন, আপনার মূল যে অবজেক্টিভ, আপনি তো ধরুন আপনি 2 বছরের জন্য পয়সাটা লাগিয়ে রেখেছেন, তো তাহলে আজকের যে নোশনাল লস সেটাকে নিয়ে এত ভাবছেন কেন? আজকে আপনার যদি ধরুন আজকে আপনার প্রাইস পড়ে গেছে 10%, কালকে 15%, 20%, কিন্তু আপনার মূল লক্ষ্য কি? এবার ধরুন আজ থেকে যদি 2 বছর পরে দেখা যায় আপনার টোটাল পোর্টফোলিও 50-60% ইনক্রিজ করে গেছে, আপনি যদি আজকে বিক্রি করে দেন তখন বসে ভাববেন, ইস আমি যদি ধরে রাখতাম জিনিসগুলোকে কিছু না করে। তো এই ভাবনাগুলো কিন্তু আসে। সুতরাং যার জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে অধৈর্য হবেন না, যত নিচে যাক আপনার পছন্দের শেয়ারগুলো আস্তে আস্তে কিনবেন। কালকে আবার ফেডারেল রিজার্ভ একটা তাদের বেরিয়েছে, কি বলে, মিনিটস, মানে ওই যে ভেতরে কি ডিসকাশন হলো, প্রত্যেকের ভিউ পেপার আকারে বেরোয়। এবং ইউএস মার্কেট কিন্তু ডাটা ড্রিভেন মার্কেট, অর্থাৎ প্রত্যেকটা ডাটার এগেইনস্টে মার্কেট রিয়াক্ট করে। কালকে আবার
বলা হচ্ছে যে হয়তো এই 2025-এ, কারণ ট্রাম্প আসছে, তার কারণে ইনফ্লেশন কি অবস্থায় থাকবে কেউ জানে না। হতে পারে মানে যেটা 4টে বলেছিল ইনিশিয়ালি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, পরে সেটাকে কমিয়ে বলেছিল 2টো, এখন বলছে 1টা। দেখুন, এগুলো কিন্তু সব চালাকি। আর বাস্তবে দেখা যাবে সে হয়তো 4টেই রেট কাট করছে, ইনফ্লেশনও কমে যাচ্ছে, কিন্তু এখন মার্কেটকে ধাক্কা দেওয়ার জন্য তারা কিন্তু এই সমস্ত কথা বলে। ফ্রেন্ডস, আমাদের অত্যন্ত পছন্দের শেয়ার টাটা পাওয়ার কারেকশন মোডে চলছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে টাটা পাওয়ার শেয়ারটাকে আপনারা খেয়াল রাখবেন। আজকে যদি দেখা যায় টাটা পাওয়ার কিন্তু ধীরে ধীরে আমাদের সেই কারেকশনের যে পছন্দের লেভেলের দিকে আসার চেষ্টা করছে। আমি কিনতে বলবো না, বাট কিপ ওয়াচ। এই কারণে ওয়াচ করতে বলবো। দেখুন, আমরা কিন্তু একটা ট্রেন্ড লাইন দীর্ঘদিন ধরে ড্র করে রেখেছি, সেটা হচ্ছে এই ধরনের ট্রেন্ড লাইন। এবারে আপনারা এই ট্রেন্ড লাইনটাকেও দেখতে পারেন। আর একটা নতুন ট্রেন্ড লাইন আমি ড্র করছি। ধরুন, এইখান থেকে যদি আমি ট্রেন্ড লাইন একটা ড্র করি এইটাকে কেন্দ্র করে, সেক্ষেত্রে আপনারা 330-32 থেকে লোয়ার লেভেল এই রেঞ্জ পর্যন্ত আপনারা কিন্তু মানে 330, 290 থেকে 330-এর লেভেলে কিন্তু এভারেজ করার চেষ্টা করবেন। কারণ এই শেয়ার আপনি দেখবেন 2030-এ আপনি 1000 টাকায় বিক্রি করতে পারবেন। ক্লিয়ার? তাহলে আজকে আমি এই কারণে বলছি যে আজকে যদি 320, 330 বা যদি আজকে ধরুন 290, এই সমস্ত জায়গার দিকে যদি আসে, আপনারা কিন্তু আস্তে আস্তে অ্যাকুমুলেশন করলে কি হবে, যারা উপর লেভেলে কিনে রেখেছেন তাদের অ্যাকুমুলেশনটা মানে এভারেজটা ধীরে ধীরে কমতে থাকবে। তো এবারে আপনি 2030 মানে আমি 4-5 বছরের কথা বলছি, তার মধ্যে দেখবেন অনেক বড় খেলা হবে এই শেয়ারে। কারণ এই শেয়ার সবচেয়ে অ্যাগ্রেসিভলি ক্যাপেক্স করছে, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে তার বিজনেস বাড়াচ্ছে। সুতরাং মাল্টিপল সোর্স থেকে রেভিনিউ যখন আসতে শুরু করবে, তার কিন্তু শেয়ার প্রাইস রোজগার বাড়বে, রোজগার বাড়লে ইপিএস বাড়বে, ইপিএস বাড়লে তার শেয়ার প্রাইস বাড়তে বাধ্য। সুতরাং ইওর আউটলুক শুড বি আপ টু 2029, 2030। আপনি এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত শেয়ারকে প্রায় 3 গুণ উপরে দেখতে পেলেও পেতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।